ঘন কালো মেঘ ভেদ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। আকাশে মেঘ বারবার গর্জে উঠছে। তবে মেঘের গর্জনের চাইতে আশরাফ হোসেনের গর্জনের শব্দ বেশি হচ্ছে। দরজার পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে আনিকা কবির। কিছুক্ষণ আগেই আশরাফ হোসাইন হন্তদন্ত হয়ে বাসায় ফিরেছেন। তবুও বৃষ্টির ছিটেফোঁটায় কিছুটা ভিজে গেছে। বাসায় এসেই তার চোখ পড়ে দৃশ্যর রুমের দিকে। আজকাল তার তীক্ষ্ণ নজর দৃশ্যর উপর সারাক্ষণ থাকে। রুমের দরজা খোলা দেখে তিনি সেই রুমে যেয়ে বুঝতে পারেন দৃশ্য বাসায় নেই। এরপরই তিনি আনিকা কবিরের সাথে রাগারাগি শুরু করেন। মেয়েকে নাকি আনিকা কবির উস্কে দিচ্ছেন। আরও নানানভাবে গালিগালাজ করতে লাগলেন। ফাহিম বাসার দরজায় আসতেই বাবার চিৎকার চেঁচামেচি শুনতে পেল। বাবার মুখের ভাষা শুনে তার মনটা তিক্ততায় ভরে উঠল। এত বছর অন্ধকারে থাকলেও আজকাল বাবার এই রূপটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বাবা যার তার সাথে যেমন ব্যবহারই করুক, কিন্তু তার মায়ের সাথে এমন ব্যবহার সে কিছুতেই সহ্য করবে না। সে এসে আশরাফ হুসাইনকে থামিয়ে বললেন, বাবা কি শুরু করেছ এসব? মায়ের সাথে এ ধরনের ব্যবহার কেন করছ? তোর মা যে ভালো কাজ করেছে তাই? সারাদিন বাসায় বসে করেটা কি? বাসায় বসে বসে তো শুধু গিলছেই। মেয়ের দিকে একটু নজর রাখতে পারে না? মেয়ে তলে তলে আকাম করে বেড়াইছে আর তোর মা কিছুই জানে না। নির্বোধ মহিলা একটা। বাবা মুখ সামলে কথা বলো। দৃশ্য যেটাই করুক, তাতে মায়ের কোনো দোষ নেই। তুমি অকারণে মায়ের উপর জেদ ঝরবে না। আশরাফ হুসাইন রেগে বললেন, তাহলে তোর মাকে জিজ্ঞেস কর দৃশ্য কই। ওকে আমি লক করে গেছি, আর এখন দরজার লক বাইরে থেকে ভাঙ্গা। নিশ্চয়ই বাইরের কেউ এসে ভেঙে নিয়ে যায় নাই। আনিকা কবির ফুপাতে ফুপাতে বলল, আপনারা সবাই মিলে মেয়েটাকে কষ্ট দিতেছেন। আপনারা ওই বিয়ে না মানলেও আমি মানি। বিয়ের পর স্বামী হয় সবচাইতে আপনজন। ছেলেটার এই দুঃসময়ে মেয়েটার পাশে থাকা উচিত। ওই মানুষটার মৃত্যুর কারণটাও আপনি। ওরা যে আপনাকে এখনো জেলে পুরেনি এটাই আপনার ভাগ্য। আশরাফ হুসাইন প্রচণ্ড রেগে আনিকা কবিরকে একটা থাপ্পড় মারতে নিলে ফাহিম আটকায়। নিজের বাবার প্রতি তার ঘেন্না ধরে গেছে। কত সহজেই মায়ের গায়ে হাত তুলে ফেলে। সেও প্রচণ্ড রাগী। তাই বলে নিজে বউয়ের গায়ে কোনোদিন হাত তুলবে না। নারীদের সম্মান দিতে জানে সে। তবে তোমার বিষয় আসলে সব গুলিয়ে যায়। এই মেয়েটা তাকে প্রচণ্ড বিরক্ত করে। সরি করত। আজ কাজ মেয়েটা তার চোখের আড়ালে আড়ালে চলে। সে কি তোমাকে নিয়ে বেশি ভাবছে? আজ তার উপস্থিতিতে যদি মায়ের গায়ে হাত উঠে তবে নিজেকে কাপুরুষ মনে হবে। ভাবনা থেকে ফিরে রেগে বলল, নেক্সট টাইম যেন তোমাকে মায়ের গায়ে হাত তুলতে না দেখি। তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। শুরু হয়ে গেল বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব। ফাহিম ও আজ বাবাকে ছেড়ে কথা বলবে না, কারণ মা তার কাছে জান্নাত। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা গাড়ির কাচের জানালাগুলোকে আবছা করে রেখেছে। মনোরম পরিবেশ। তবে দৃশ্যর সেদিকে কোনো খেয়াল নেই। সে একদৃষ্টিতে মাহাতকে দেখে যাচ্ছে। তার তৃষ্ণার্ত দৃষ্টি মাহাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সিল্কি চুলগুলি আজ কেমন উস্কো খুস্কো। মুখের দাড়িগুলো অযত্নে বড় হয়ে উঠেছে। আর চোখের নিচে কালি জমেছে। এত কিছুর মাঝেও মানুষটিকে দেখতে ভালো লাগছে। এই মানুষটির এলোমেলো রূপ ও দৃশ্যকে ঘায়েল করে। মাহাত চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। একটা কথাও বলেনি সে। আর না দৃশ্যর দিকে তাকিয়েছে। তার চোখজোড়া কেমন লাল হয়ে আছে। সে কি অনেক বেশি রেগে আছে?
এই মুহূর্তে মাহাদের মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। মাহাদ হঠাৎ গাড়িতে ব্রেক কষল। এতে দৃশ্য ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসল। সামনে তাকাতেই দৃশ্যর ব্রুজোড়া কুঁচকে গেল। সে অবাক চোখে মাহাদের দিকে তাকিয়ে বলল, মামাহাদ এখানে কেন নিয়ে আসলে? এখনই চলো এখান থেকে। মাহাদ সোজা সামনের দিকে তাকিয়েই গম্ভীর স্বরে বলল, নামো। দৃশ্য চমকে গেল। কি রুক্ষ কণ্ঠে কথা বলছে মানুষটা। সে অবাক হয়ে বলল, পাগল হয়ে গেছ? আমি কিছুতেই বাসায় যাব না। তোমার সাথে থাকব। তুমি যেখানে যেভাবেই রাখবে সেভাবেই থাকব। তবুও এইখানে না। আমার দম বন্ধ হয়ে আসে এই বাড়িতে। মাহাদের চোয়াল শক্ত হয়ে গেল। সে দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে দৃশ্যর পাশের দরজা খুলে দিল। দৃশ্য তখনও গাড়ির সাথে মিশে বসে আছে, আর মাথা নেড়ে না জানাচ্ছে। মাহাদ একটানে দৃশ্যকে গাড়ি থেকে বের করে আনল। দৃশ্য পেটে হালকা ব্যথা অনুভব করছে। তবুও মাহাদের হাত থেকে হাত ছাড়তে চেষ্টা করতে করতে কান্না করে বলল, আমি বাসায় যাব না। এইবার গেলে আর সেখান থেকে বেরুতে পারব না। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না। আমি আমার স্বামীর সাথে থাকব। মাহাদ আরও শক্ত করে দৃশ্যের হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করল। দৃশ্য বারবার তাকে আকুতি মিনতি করতে লাগল। সিঁড়ির কাছে শব্দ পেয়ে নাবিলা আর তার মা দরজা খুলে তাকাল। দেখল মাহাদ এক প্রকার টেনে হিছড়ে দৃশ্যকে উপরে তুলছে, আর দৃশ্য বারবার হাত ছাড়াতে চেষ্টা করছে আর কেঁদে কেঁদে কি সব বলছে। নাবিলা অবাক হয়ে গেল। বিকেলেই সে দৃশ্যকে রিকশা ঠিক করে দিল মাহাদের বাসায় যাওয়ার জন্য। নিজের জমানো টাকাও দিয়েছিল। আর এখন এরা এখানে কি করে? মাথার তার ছিঁড়ে গেল নাকি? আবার কি তাকে মার খাওয়াতে চায় নাকি? সেদিন দৃশ্যকে সেই বাড়ি থেকে নিয়ে এসে নাবিলার বাবা নাবিলাকে অনেক বকাঝকা করে। কারণ দৃশ্যর বিয়ে তার সামনেই হয়েছে, সেটা সবাই জেনে গেছে। আর দৃশ্যর বিষয়ে সব জেনেও কেন কাউকে কিছু জানালো না, তাই অনেক কথা শুনতে হয়েছে। নাবিলাকে তো বেশ কয়েকটা থাপ্পড়ও খেতে হয়েছে বাবার হাতে। আর আজ বিকেলে সেই দৃশ্যকে বাসার বাহিরে যেতে হেল্প করেছে জানলে বাবা আর চাচা মিলে তাকে জ্যান্ত কবর দিবে। আর দৃশ্যর কি হবে আল্লাহ মালুম। নাবিলা আর তার মা দৌড়ে তাদের পিছু পিছু ছুটল। মাহাদকে দেখে তার ভয় করছে। এই মানুষটিকে সে বরাবর ভয় পায়। তবে আজ মাহাদের রক্তিম চোখজোড়া দেখে আরও ভয় বেড়ে গেল। নাবিলা ভীত হয়ে বলল, মাহাদ ভাইয়া কি করছেন এসব? দৃশ্যকে কেন এখানে নিয়ে এসেছেন? চাচু দেখার আগে দৃশ্যকে নিয়ে চলে যান। নাবিলার মা ভীষণ অবাক হল। তার মেয়ে যে দৃশ্য সবকিছুতেই গভীরভাবে জড়িত সেটা বুঝে গেলেন। এমনকি আজ দৃশ্যর পালানোর ব্যাপারেও তার মেয়ে সব জানে। মাহাদ কোনো রিয়্যাক্ট করল না, যেন একটা পাথর। সেই সোজা দৃশ্যদের বাসার দরজার সামনে আসল। ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। দৃশ্য বুঝল বাবা তাকে না পেয়ে ঝামেলা শুরু করেছে। দৃশ্য মাহাদের হাত শক্ত করে ধরে কেঁদে বলল, মাহাদ এমন কেন করছ? রাগ করে আছো তাই না? সব কিছুর জন্য আমি মাফ চাইছি। আমার বাবার ভুলের জন্য সারা জীবন আমি দাদির আর আন্টির বকা খেতে রাজি আছি। তবুও আমায় এই জায়গায় রেখে যেও না। মাহাদ কোনো জবাব দিল না। সে সোজা দৃশ্যদের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। শব্দ পেয়ে ফাহিম আর আশরাফ থেমে গেলেন। মাহাদ আর দৃশ্যকে দেখে অবাক হলেন। আনিকা কবির ভীষণ ভয় পেলেন। দৃশ্য ফিরে কেন আসলো? এই নরকে কেন আসলো মেয়েটা? ফাহিম দুইজনকে একসাথে দেখে কিছুটা চমকে গেল।
পরক্ষণেই ভাবল তার ধারণা ঠিক। দৃশ্য মাহাদের কাছে গেছে। ফাহিম আচমকা একটা জিনিস আবিষ্কার করল যে তার বোনটার পাশে মাহাদকে ভীষণ মানিয়েছে, যেন মেড ফর ইচ আদার্স। তমার কথা মনে পড়ল। আসলেই লণ্ঠন নিয়ে খুঁজলেও তার বোনের জন্য মাহাদের চাইতে সুদর্শন আর ভালো ছেলে খুঁজে পেত না। পূর্বের রেশারেশির জন্য কোনোদিন মাহাদের ভালো দিক চোখে পড়েনি, তবে এখন মনে হচ্ছে মাহাদি একমাত্র যোগ্য ছেলে। মাহাদের হাতে দৃশ্যর আবদ্ধ হাত দেখে আশরাফ হোসাইন রেগে গেলেন। বললেন, এই বেয়াদব ছেলে, তোর সাহস তো কম না। আমার মেয়েকে আবার নিয়ে ভেগেছিস? বাপ হারিয়েও তোদের শিক্ষা হয়নি? এখনো আমার মেয়ের পেছনে পড়ে আছিস? বাপ চাচা যেমন ছিল ছেলেও তেমন। সব বেহায়ার দল। মাহাদের চোয়াল শক্ত হয়ে এলো। রাগে দাঁত কটমট করতে লাগল। সামনের এই মানুষটিকে তার পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী মনে হয়। তার বাবাকে দেওয়া আঘাতের দৃশ্যপট তার সামনে ভেসে উঠল। বাবার কপালের আর হাতের রক্ত চোখে ভেসে উঠছে। মায়ের আর ভাইয়ের আর্তনাদ কানে বেজে উঠছে। সে প্রচণ্ড রেগে দৃশ্যকে তাদের দিকে ছুঁড়ে মারল। আর দৃশ্য সোজা যেয়ে পড়ল বাবার পায়ের কাছে। হাতের কনুইতে ভীষণ ব্যথা পেল সে। ফাহিম দৃশ্য বলে চিৎকার দিয়ে দৌড়ে দৃশ্যকে ধরল। নাবিলা ও আসল। দৃশ্য তখন অবাক চোখে মাহাদকে দেখছে। দু চোখ বেয়ে তার অশ্রু ঝরছে। মাহাদ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আশরাফ হোসাইনকে উদ্দেশ্য করে বলল, আমার বাবা আর চাচুকে নিয়ে আর একটা বাজে কথা বললে আপনার জিব আমি টেনে ছিঁড়ে ফেলব। অনেক সহ্য করেছি আপনাকে। আপনার জায়গাতে অন্য কেউ থাকলে এতক্ষণে পিটিয়ে শুইয়ে দিতাম। শুধুমাত্র বয়সের জন্য বেঁচে গেছেন। না হলে যেই হতে আমার বাবাকে আঘাত করার সাহস দেখিয়েছেন সেই হাত ভেঙে ঘুরিয়ে দিতাম। কিন্তু বেঁচে গেছেন কারণ আমার বাবা মানুষকে সম্মান করতে শিখিয়েছে। কিন্তু আপনারা সম্মানের যোগ্য না। আপনার ওই 2 টাকার অহংকারকে আমার ভেঙে গুড়িয়ে দিতে 2 মিনিটও লাগত না। কারণ যে অপরাধ আপনি করেছেন তাতে এতক্ষণে আপনার জেলের ঘানি টানা লাগত। যাকে এত অপমান করেছেন, আঘাত করেছেন, সেই মানুষটাই মৃত্যুশয্যায় থেকেও আপনাদের কথা ভেবেছেন। তিনি বলে গেছেন আপনাদের যাতে কোনো ক্ষতি না করি, কোনো মামলা না করি। না হলে এতক্ষণে জেলের হাওয়া আপনার মুখস্থ হয়ে যেত। আপনার মতো নিকৃষ্ট মানুষ আমি আর একটাও দেখিনি। আপনার মেয়েকে ভালোবেসেছি বলে আমার বাবাকে অপমান করার সুযোগ পেয়েছেন, তাই না? আপনার মেয়েকে বিয়ে করেছি বলে আমার বাবাকে আঘাত করেছে, তাই তো? দিয়ে গেলাম আপনার মেয়েকে। এবার মেয়েকে শোকেসে ভরে সাজিয়ে রাখুন। যার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি তাকে আমার জীবনে কোনো দরকার নেই। আপনার মতো নিকৃষ্ট মানুষের রক্ত আমার ঘরে রাখব না। ফাহিম বুঝতে পারছে মাহাদ ভীষণ রেগে আছে। বাবাকে হারিয়ে তার মাথা ঠিক নেই। হঠাৎ দৃশ্য দৌড়ে সবার সামনেই মাহাদকে ঝাপটে ধরল আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, মামাহাদ, এমন করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকব, তবুও আমাকে ছেড়ে যেও না। তুমি না বলেছিলে তোমাকে ছুঁয়ে কথা দিতে যে তোমার হাত কোনো দিন ছাড়ব না? এই দেখো আমি তোমার হাত শক্ত করে জড়িয়ে ধরে আছি। আমি তো তোমাকে ছাড়ছি না। তাহলে তুমি কেন মাঝপথে এসে আমার হাত ছেড়ে দিচ্ছ? সারা জীবন পাশে থাকবে বলেছিলে। প্লিজ আমাকে তোমার বুকে শক্ত করে ধরে রাখো, না হলে আমি মরে যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। প্লিজ মাহাদ, তোমার বুকে একটু জায়গা দাও। আর কিছু চাইব না। ভীষণ ভালোবাসি তোমাকে। দৃশ্য যেন তার হিতাহিত জ্ঞান হারাল। সে সকলের সামনেই মাহাদকে ঝাপটে ধরে রইল।
সে যেন আর নিজের মধ্যে নেই। প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার ভয় তাকে জ্ঞানশূন্য করে দিয়েছে। সে আশেপাশে সব ভুলে গেছে। মাহাদ চোখ খিচে বন্ধ করে নিল। বুকের ভেতরটা তার দুমড়ে মুচড়ে যাচ্ছে। এতটা ব্যথা সে জীবনে কোনোদিন অনুভব করেনি। তার ইচ্ছে করছে দৃশ্যকে বুকের মাঝে পিষে ফেলতে, নিজের সাথে মিশিয়ে ফেলতে, এই মেয়েটার চোখের জল শুষে নিতে। দৃশ্যর আর্তনাদ তার বুকে সূচের মতো বিঁধছে। কিন্তু যখনই বাবার লাশটা চোখে ভেসে উঠে তখন পুরো পৃথিবী ধ্বংস করে দিতে ইচ্ছে করে। মায়ের মলিন মুখটা তার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এসবের মাঝে নিজের ভালোবাসাটাকেও তুচ্ছ মনে হচ্ছে। সেই দৃশ্যকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ফাহিমের কাছে দিয়ে বলল, তোর বোনকে ভালোবেসেছি, এটাই আমার অপরাধ, তাই তো? আমারও আজ মনে হচ্ছে সত্যি যদি তোর বোন আমার জীবনে না আসতো তাহলে ভালো হতো। সে না আসলে বাবা আজ আমার সাথে থাকত। তোর বোন আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ, তাই তোর বোনকে দিয়ে গেলাম। আমার জীবনে তার কোনো জায়গা নেই। ফাহিমের আজ ভীষণ কষ্ট হচ্ছে। এতটা কঠোর কেন হয়েছিল সে? একটাবার কেন বোনের সুখের কথা ভাবল না? নিজেকে অপরাধী মনে হচ্ছে। সব কিছুতে বাবা যতটা দোষী, সেও ঠিক ততটা দোষী। ফাহিম বলতে লাগল, মাহাদ, সবকিছুর জন্যে আমি তোর কাছে মাফ চাইছি। এই সব মিসআন্ডারস্ট্যান্ডিং এর। ফাহিমকে এখনই থামিয়ে মাহাদ রাগ দেখিয়ে চিৎকার করে বলল, মাফ কিসে মাফ? তোদের মাফ করলে কি আমি বাবাকে ফিরে পাব? তোদের করা অপমান আর আঘাত বাবাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেছে। আল্লাহ জানে আমি কেন তোর বোনকে ভালোবাসতে গেছিলাম। ভুল তো আমার। তোর বোন আমার জীবনের সবচাইতে বড় ভুল। তাই সেই ভুল শুধরে নিচ্ছি। তোর বোনকে দিয়ে গেলাম। এই মাহাদ আর তোর বোনের পেছনে ছুটবে না। তাকে দেখলে আমার বাবাকে মনে পড়ে। তোদের এত অপরাধের পরও আমার বাবা তোর বোনকে মাথায় তুলে নিয়েছিল, ঘরের লক্ষ্মীর মর্যাদা দিয়েছিল। কিন্তু তোরা সেই সম্মান পাবার যোগ্য না। এই মেয়েটা কেন তোদের রক্তের হতে গেল? দূষিত রক্ত তার শরীরে। খবরদার সে যেন আমার সাথে কোনো যোগাযোগ না করে। আর আমার বাড়ির আশেপাশেও যেন তোর বোনকে না দেখি। তাহলে সেদিনই হবে তার শেষ দিন। নিজ হাতে শেষ করব তাকে। তখন বুঝবি আপনজন হারানোর যন্ত্রণা। কথাটা মাথায় রাখিস। কথাগুলি বলে মাহাদ এক পলক দৃশ্যর দিকে তাকাল। দৃশ্য তখনও অবাক চোখে মাহাদকে দেখে যাচ্ছে। চোখের জলে গাল ভিজে আছে। সে তাকানোর সাথে সাথে টুপ করে আরো 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাহাদ চোখ ফিরিয়ে নিল। ওই চোখে তাকালে সে দুর্বল হয়ে পড়বে। কিন্তু সে দুর্বল হতে চায় না। সে দ্রুত বাসা থেকে বেরিয়ে আসল। বাবা মানা না করে গেলে হয়তো ওই আশরাফ আর ফাহিমকে মেরে পগারপার পাঠিয়ে দিত। মাহাদ বেরুতেই দৃশ্য ধপ করে ফ্লোরে বসে পড়ল। এই শরীরের ভর সে কিছুতেই বইতে পারছে না। হাত পা প্রচণ্ড কাঁপছে। তার মনে হচ্ছে পৃথিবী বোধহয় থমকে গেছে। তাই অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে। না হলে সে নিঃশ্বাস নিতে পারছে না কেন? দৃশ্য বারবার জোরে নিঃশ্বাস নিতে শুরু করল। কিন্তু অক্সিজেন পাচ্ছে না। সৃষ্টিকর্তা কি তার জন্য বরাদ্দকৃত অক্সিজেনটুকু বন্ধ করে দিল? মুহূর্তেই সামনের সবকিছু ঝাপসা দেখতে লাগল। মাহাদ দৃশ্যদের এলাকা থেকে বেরিয়েই জয়কে কল করল। সে কিছুতেই ড্রাইভ করতে পারছে না। হাত প্রচণ্ড কাঁপছে। নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। কয়েক মিনিটের মধ্যেই জয় চলে আসল। মাহাদের মুখের দিকে তাকিয়ে বুকটা মুচড় দিয়ে উঠল। ছোটবেলা থেকে বন্ধু তারা। হাসি খুশি ছেলেটাকে এই রূপে দেখে তার ভীষণ কষ্ট হচ্ছে।
আশেপাশে তাকিয়ে বলল, দৃশ্য কই? মাহিম বলল, তুই ওকে নিয়ে বেরিয়েছি? মাহাদ স্থির কণ্ঠে বলল, যেখানে থাকার কথা সেখানে দিয়ে এসেছি। জয় কপাল কুঁচকে বলল, মানে কি? ওর বাসায় দিয়ে এসেছি। কেন? সে তো তোর কাছে চলে এসেছিল। তাহলে ওকে বাসায় দিয়ে আসার মানে কি? আমি জানি দাদি আর আন্টি অনেক কথা শোনাবে, তাই বলে তুই দিয়ে আসবি? এখনই চল ওকে নিয়ে আসি। না, আমার জীবনে আর ওকে আনতে চাই না। পাগল হয়ে গেছিস? দেখ, আঙ্কেলকে হারিয়ে তোর মাথা ঠিক নাই, তাই বলে রেগে সম্পর্ক নষ্ট করে ফেলবি? সে তোর বউ, তাছাড়া এসবে দৃশ্যর কোনো দোষ নেই। মাহাদ গম্ভীর হয়ে বলল, গাড়ি চালা। আর কিছু শুনতে চাই না। জয় আর কিছুই বলল না। সে জানে মাহাদ একরোখা, যা একবার বলে তাই করে ছাড়ে। আর এখন তার মাথা এমনি ঠিক নেই। সেই গাড়ি চালাতে শুরু করল। মাহাদ সেদিন বাসায় ফিরল গভীর রাতে। রুমে ঢুকে দরজা আটকে ফ্লোরে বসে পড়ল। তার হাতটা আপনা আপনি বুকের বা পাশে চলে গেল। সে হাতটা বারবার বুকে ঘষছে। বুকটা তার ভীষণ জ্বলছে। কোনো মলম লাগলে যে এই জ্বালা কমবে সে বুঝে পাচ্ছে না। এত সবের পর সে কি পেল? কিছুই না। দিন শেষে তার প্রাপ্তির খাতা শূন্য। তার পাশে না আছে বাবা আর না আছে ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ থাকবে কি করে? সে তো নিজ হাতেই নিজের ভালোবাসাকে কবর দিয়ে এসেছে। কি করত সে? মায়ের ঘৃণা নিয়ে সে কি করে দৃশ্যর সাথে থাকত? কি করে সংসার সাজাত? দৃশ্যকে দেখে যে মায়ের ক্ষতটা আরও বেড়ে যাবে। মায়ের চোখে সে দৃশ্যর জন্য যে ক্রোধ আর ঘৃণা দেখেছে, তাতে করে দৃশ্যকে তার জীবনে রাখলে মা ভীষণ কষ্ট পেত। হয়তো বাবার মতো সেও তাকে একা ফেলে চলে যেত। আর সন্তান হয়ে মায়ের চোখের অশ্রু কি করে ঝরতে দিত? মাকে কি করে হারিয়ে যেতে দিত? মাহাদ আর নিজেকে সামলাতে পারল না। নিজেকে ভীষণ অসহায় লাগছে। সে চিৎকার করে কাঁদতে লাগল। আর রাতের আধারে সেই কান্নার শব্দ বাড়ির প্রতিটি সদস্যের কান অবধি পৌঁছাল। আখি রহমান চোখ খিচে বন্ধ করে নিল। এই শব্দ তিনি সহ্য করতে পারছেন না। কিন্তু তিনি যাবে না ছেলের কাছে, কারণ তার চোখে মাহাদ ও অপরাধী, যাকে তিনি মাফ করবেন না। আমরা মানুষরা অনেক বেশি অদ্ভুত। রাগ, জেদ, ইগো আমাদের অন্ধ করে দেয়। তখন ভালো খারাপ চোখে পড়ে না। ফাহিমের আজ আফসোস হচ্ছে, ভীষণ আফসোস। সে তার ছোট্ট বোনটাকে কেন বুঝল না? বোনটা এতদিন ধরে ধুকে ধুকে মরছিল, কেন দেখল না সে? আর আজ চাইলেও সব ঠিক করা সম্ভব না। মাহাদের জায়গাতে সে থাকলেও পারত না। এক পলক তাকালো বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকা দৃশ্যর দিকে। মুখটা কেমন শুকিয়ে আছে, গায়ে হালকা জ্বর উঠেছে। তার অতি আদুরে বোনটা যে সামান্যতম কষ্ট সহ্য করতে পারে না, জ্বর বাঁধিয়ে বসে থাকে। আজ ভীষণ কষ্ট হচ্ছে। বোনটার এই নরম শরীর এসে সেদিন কত আঘাত করেছিল। ছি, নিজের উপর ঘেন্না ধরে যাচ্ছে। এই মুহূর্তের নিজের আর তার বাবার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না। মা ঠিক বলে, আমি হয়েছি বাবার মতো। রাগ চড়লে হিতাহিত জ্ঞান ভুলে যাই। কিন্তু সে চায় না বাবার মতো হতে। এতটা নির্দয় সে কিছুতেই হতে চায় না। সেদিনের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করল। প্রথম দিকে মাহাদ দিন রাতরুমের দরজা বন্ধ করে পড়ে থাকত। ঠিকমতো খেত না। খাবার গলা দিয়ে কিছুতেই নামত না তার। দাদির দৃশ্যর উপর করা আঘাতগুলি তাকে ক্ষত বিক্ষত করে দেয়।
সে জানে দাদি ছেলেকে হারিয়ে এমন পাগলামি করেছে। এই মানুষটা তার ছোট ছেলের জন্য কষ্ট পেত। আজ যখন বড় ছেলে আর নতিটা ওই একই পরিবার দ্বারা কষ্ট পায়, সেটা তার জন্য মেনে নেওয়া সহজ না। সে তো কাউকেই দোষারোপ করতে পারছে না, আর না পারছে বলতে। দাদি, তুমি আমার কলিজায় আঘাত করেছ। দৃশ্যর গায়ে করা আঘাত আমার কলিজায় লেগেছে। তুমি কোনো সাহসে আমার বউকে আঘাত করলে? কিন্তু কিছুই বলতে পারেনি। সে তো নিজেই কষ্ট দিয়েছে তার বউকে, আর কাকে কি বলবে? তার দৃশ্যর উপর অনেক রাগ হতো। এই মেয়েটা অন্য পরিবারে কেন জন্মালো না? সে আশরাফ হোসেনের মেয়ে মনে হলেই তার ভেতরে রাগ দাউ দাউ করে জ্বলে ওঠে। দৃশ্যর উপর অভিমান হয়। গভীর রাতে তার রুম থেকে আর্তনাদের শব্দ ভেসে আসত। এত কিছু হারিয়ে সে অসহায় হয়ে পড়েছিল। তাছাড়া মায়ের এই রুক্ষতা ও তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আরিফ আর মাহিম তাকে সামলানোর চেষ্টা করত। মাহাদ চাচুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদত। তার বুকের যন্ত্রণা সে কি করে বুঝাবে? ওই পিচ্ছিটার মাঝেই যে তার সব সুখ। সে তো তার সুখটাকে নিজেই ফেলে এসেছে। দৃশ্যর সেই অশ্রু ভেজা চোখ এখনো সামনে ভেসে উঠে। রাতের আড়ালে সে অনেকবার দৃশ্যদের বাসার সামনে গেছে, একটা বার মায়াপরীকে লুকিয়ে দেখতে, কিন্তু কোনো দেখা পায়নি। মাঝে মাঝে ইচ্ছে করত নিজেকে শেষ করে দিতে। দৃশ্যহীন জীবন যে বহু কষ্টের। বাবাও যে নেই, কার কাছে সে নিজের তিক্ত অনুভূতি শেয়ার করবে? কি নিয়ে থাকবে সে? একটা বার দৃশ্যর কণ্ঠ শুনতে সে তৃষ্ণার্ত হয়ে উঠে। মন চায় দৌড়ে পিচ্ছিটার কাছে চলে যেতে, তাকে জড়িয়ে ধরে বলতে, চল না পিচ্ছি, দূরে কোথাও যেয়ে সংসার সাজাই। পরে আবার মায়ের মলিন মুখ দেখে নিজেকে সামলে নেয়। মায়ের চেহারায় আজকাল সেই লাবণ্যতা আর দেখা যায় না। বাবার হঠাৎ ছেলেদের সামনে করা দুষ্টুমিতে মায়ের চেহারায় যে লজ্জা আর লাবণ্যতা ঝরে পড়ত, এখন আর তেমন হয় না। মায়ের চোখের নিচের কালিগুলো মাহাদের বুকে অপরাধ বোধ জাগায়, যা থেকে এই জীবনে তার নিস্তার নেই। দাদিও কেমন চুপসে গেছে। সারা বাড়ি মাতিয়ে রাখা দাদি আর মাহিমের ঝগড়াও তেমন দেখা যায় না। আরিফের মাঝে সে বাবা বাবা গন্ধ পায়। বাবার পর এই মানুষটা তাকে ভীষণ ভালোবেসেছে। আরিফ অনেক বুঝিয়েছে দৃশ্যকে ফিরিয়ে আনতে। এই সবে ওই বাচ্চা মেয়েটার কোনো দোষ নেই, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছে? এতে আখি রহমান আর শামসুন্নাহার বেগম অনেক ক্ষিপ্ত হয় আরিফের প্রতি। কিন্তু সে জানে ভালোবাসাহীন জীবনটা কতটা বিষাদময়। কিন্তু মাহাদ নিজের সিদ্ধান্তে অটল রইল। মায়ের ইচ্ছের বিরুদ্ধে সে কখনোই দৃশ্যকে বাড়িতে তুলবে না। তার জন্য মা অনেক কষ্ট পেয়েছে, আর এক ফোঁটা অশ্রুর কারণ সে হতে চায় না। ধীরে ধীরে মাহাদ গম্ভীর আর রগচটা হতে শুরু করে। সারা দিন বাইরে ঘুরে বেড়ায়, গভীর রাতে বাড়ি ফিরে, মাঝে মাঝে ফেরেও না। আখি রহমান মাহাদের সাথে কোনো কথা বলে না। চাপা রাগ তার মাহাদের প্রতি। বাবার অবর্তমানে বাধ্য হয়ে বাবার ব্যবসায়ের হাল ধরতে হয় তাকে, কারণ বাবা যাবার আগে সবার দায়িত্ব তার হাতে তুলে দিয়ে যায়। বাবার কথার অমান্য সে কি করে করত? তাছাড়া রাজশাহীর বাতাস তার কাছে বিষাক্ত লাগছিল। এক শহরে থেকেও প্রিয়তমার কাছ থেকে দূরে থাকা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই প্রথম শামসুন্নাহার বেগম ঢাকায় যেতে রাজি হয়। সব পরিস্থিতি বুঝে তিনি ঢাকায় থাকাটাই শ্রেয় মনে করে। আখি রহমান মাহাদের সাথে কথা না বললেও নীরব থেকে সম্মতি দিয়েছেন। বুকের ভেতর তীব্র যন্ত্রণা আর কষ্ট নিয়ে মাহাদ রাজশাহী ত্যাগ করে। পেছনে ফেলে যায় তার সুখপাখিটাকে। সেদিনের পর দৃশ্য অনেকটা চুপসে যায়।
মাহাদের সেই বিষাক্ত কথাগুলো তার কানে বাজতে থাকে। হৃদয় বারবার ভাঙচুর হয়। মাহাদ তাকে কি করে ছুঁড়ে ফেলতে পারল? সে নাকি তার জীবনে দৃশ্যকে চায় না, তার সাথে যোগাযোগ রাখতে চায় না। কই একবার তো কেউ দৃশ্যকে জিজ্ঞাসা করল না সে কি চায়? সবার ডিসিশন তার উপর চাপিয়ে দিচ্ছে কেন? সব কিছুর পরও দৃশ্যর বিশ্বাস ছিল মাহাদ ফিরে আসবে। তার উপর অভিমান করে আছে মাহাদ। সব রাগ কমলে আর মাথা ঠান্ডা হলে সে আসবে আর বলবে, এই পিচ্ছি বিয়ের পর কিসের এত বাপের বাড়ি থাকা? আজ থেকে বাপের বাড়ি আসা বন্ধ। অনেক থেকেছ, আজ থেকে তোমাকে আমার খাঁচায় বন্দী করলাম। বেশি ছটফট করলে চুমুর বর্ষণ শুরু হবে। সোনো হাঙ্কি পাঙ্কি। দৃশ্য নীরবে মাহাদের জন্য পথ চেয়ে রইল। হঠাৎ একদিন মৌয়ের কাছ থেকে যখন জানতে পারল মাহাদ ঢাকায় চলে গেছে পুরো পরিবার সহ, দৃশ্য সেটা কিছুতেই বিশ্বাস করতে পারেনি। পুরো আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ল। মাহাদ তাকে ফেলে কিছুতেই যেতে পারে না। সে হন্তদন্ত হয়ে মাহাদের বাড়িতে গেল। সাথে নাবিলাও গেল। আশরাফ হুসাইন আর দৃশ্যকে সেদিন আটকায়নি, কারণ মাহাদের ঢাকায় চলে যাবার খবর তিনি আরও আগেই পেয়েছেন। তাই তিনি কিছুটা চিন্তামুক্ত। যা কই ছেলে নিজে থেকে সরে গেছে। মাহাদের বাড়িতে বিশাল বড় তালা ঝুলতে দেখে দৃশ্য ভেঙে পড়ল। সেখানেই দরজার পাশে বসে পড়ল। হৃদয়ে তার রক্তক্ষরণ হচ্ছে। সেই দরজার পাশে বসে সেদিন দৃশ্য চিৎকার করে কেঁদেছিল আর বলেছিল মাহাদকে সে কোনো দিন ক্ষমা করবে না। তার বাবার করা ভুলের শাস্তি মাহাদ তাকে কি করে দিতে পারল? সে কি জানে না তার বাঁচা মরা নিয়ে তার বাবার কিছুই আসে যায় না? একটা স্বার্থপর মানুষের জন্য সে দৃশ্যকে মাঝপথে কি করে ছাড়তে পারল? তাকে ছাড়া দৃশ্য যে জীবন্ত লাশ হয়ে যাবে এটা কি মাহাদ জানে না? এতটা নিষ্ঠুর কি করে হলো সে? সারাটা দিন দৃশ্য সে দরজার পাশে বসিয়ে কাটিয়েছে। রাস্তার মানুষজন দেখেছে দৃশ্যর সেই আর্তনাদ। শেষে ফাহিম এসে তাকে জোর করে বাসায় নিয়ে আসে। ঢাকায় ফিরে মাহাদ নিজেকে ব্যস্ত করে রাখল, যাতে দৃশ্য নামক শব্দটা তাকে তাড়া করে না বেড়ায়। লেখাপড়া আর বাবার ব্যবসায় নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তবে এত কিছুর মাঝে সে গান ভুলেনি, কারণ তার বাবার স্বপ্ন ছিল একদিন তার ছেলে দেশের নামকরা গায়ক হবে, রকস্টার হবে। তাই দিন রাত ভুলে সে এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একটা সময় এমন হলো যে নিজের জন্য 1 মিনিটও পেত না। ইচ্ছা করে নিজেকে এই সবে ডুবিয়ে রাখল। তবুও দৃশ্যপাখিটা তার কল্পনার রাজ্য ছেড়ে কোথাও যায়নি। আখি রহমান কিছুই বলতেন না। ছেলে যে ভেতরে ভেতরে দুমড়ে মরছে সেটা তিনি বুঝতেন। মাহিম ছোট হয়েও মাহাদকে অনেকটা স্বাভাবিক করার চেষ্টা করত। ব্যবসায় কিছুটা গুছিয়ে দিয়ে আরিফ আবার ফিরে গেল বিদেশের মাটিতে। তার তো যেতে হতোই। এই বাংলার বাতাস তাকে স্বস্তি দেয় না। দিশাকে হারানোর বেদনা তাকে কুড়ে কুড়ে খায়। দিশা তার জীবনে থাকলে আজ সবকিছু অন্যরকম হতো। দৃশ্য নিশ্চয়ই দিশার মতো বোকামি করবে না। মাহাদের মনের অবস্থা সে ভালো করেই বুঝতে পারছে। কিন্তু ছেলেটা বড্ড জেদি। নিজে যা ভাবে তাই করে। তার প্রায় 4 মাস পর মাহাদের প্রথম অ্যালবাম বের হয়, আর সেটা সারা দেশ বেশ সাড়া ফেলে। আখি রহমান মনে মনে ছেলের জন্য খুশি হয়ে দোয়া করতেন। এরপর মাহাদ একে একে আরও অনেক অ্যালবাম, মিউজিক ভিডিও ও মুভিতে কাজ করে। ধীরে ধীরে মাহাদ সকলের প্রিয় গায়ক হতে শুরু করে। জনপ্রিয়তা অর্জন করতে তার খুব একটা সময় লাগেনি। দেশ বিদেশে নানান কনসার্টে পার্টিসিপেট করতে থাকে। একসময় আখি রহমান খেয়াল করলেন মাহাদ নেশায় আসক্ত হতে শুরু করেছে। আরিফের মাধ্যমে মাহাদকে বুঝানোর চেষ্টা করেছে।
কিন্তু ততদিনে মাহাদ হয়ে উঠেছে বেপরোয়া। নেশা করে বাসায় ফেরাটা তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়াল। আখি রহমান বুঝতে পারলেন ছেলে তার রসাতলে যাচ্ছে। মনের যন্ত্রণা এই উপায়ে ভুলতে চাইছে, কিন্তু তিনি নিজের মৌনতা ভাঙেনি। তিনি মাহাদের সাথে কথা না বলে কত বড় শাস্তি দিচ্ছেন সেটা তার ভালো করেই জানা আছে। মাহাদ প্রায় মায়ের কোলে মাথা রেখে কত কথা বলে, কিন্তু আখি রহমান কোনো প্রতিক্রিয়া দেখান না। মাহাদ চাইতো মা তাকে শাসন করুক, তার ফর্সা গালে থাপ্পড় মেরে লাল করে দিক। সারাদিন নিজেকে ব্যস্ত রাখলেও রাতটা মাহাদের কাটে দুর্বিষহ। তার ফেলে আসা ভালোবাসা তাকে শান্তিতে ঘুমাতে দেয় না, আর না দেয় স্বস্তি। চোখ বুঝলেই একটা অভিমানী মুখ ভেসে ওঠে, যে অল্প কিছুতেই ঠোঁট উল্টে কেঁদে কেটে বুক ভাসায়। তাই সব ভুলতে সে ড্রিঙ্ক শুরু করে। সে দেখল ড্রিঙ্ক করলে বুকের যন্ত্রণাটা কিছুটা কমে যায়, ভালো মুহূর্তগুলো চোখে ভেসে বেড়ায়। তাই সে নিয়মিত ড্রিঙ্ক শুরু করে। একটা সময় দৃশ্যর অপছন্দ বলে সে স্মোকিং ছেড়েছিল, কিন্তু আজ সে এক বর্ষায় কতগুলি সিগারেট শেষে করে নিজেও জানে না। তার ক্যারিয়ারের সুবাদে বহু সুন্দরী রমণীর সাথে তার উঠা বসা হয়েছে। কত সুন্দরী তাকে প্রেম নিবেদন করেছেন, কিন্তু মাহাদের মন কোথাও আটকায়নি। সে তো জানে তার পিচ্ছি কাউকে তার পাশে সহ্য করতে পারে না। দিন দিন মাহাদ হয়ে উঠে রুক্ষ মেজাজের। অল্পতেই সে ভীষণ রেগে যায়। মিডিয়ার সাথে তার বহুবার ঝামেলা হয়েছে। ইন্ডাস্ট্রিতে সে হয়ে উঠে বেড বয় রকস্টার মাহাদ। তবে মাহাদের জনপ্রিয়তা এতই ছিল যে তার এই বিষয়টা সকলের চোখে ঢাকা পড়তে থাকে। অতি সুদর্শন পুরুষদের তো একটু অ্যাটিটিউড থাকবেই। মেয়েদের স্বপ্ন পুরুষ হয়ে উঠে মাহাদ। এই সুদর্শন ধূসর চোখে হাজারো মেয়েরা ঘায়েল হয়ে যায়, কিন্তু মাহাদ শুধু একজনের মাঝেই আটকে আছে, যেটা থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। মাহাদ ইচ্ছে করেই দৃশ্যর কোনো খোঁজ খবর নিত না, কারণ সে জানে এতে করে সে দুর্বল হয়ে পড়বে। সে সব ভুলে ছুটে চলে যাবে তার বউটার কাছে, কিন্তু এতে মা কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। এত বছরে মাহাদ নিজের বাবার গার্মেন্টস ব্যবসায়কে নিজের মতো গুছিয়ে নিয়েছে। সেটাকে নতুন রূপে শুরু করেছে ড্রিম ফ্যাশন হাউস নামে। কয়েক বছরে তার হাউসও বেশ জনপ্রিয়তা পায়। বর্তমানে তার এই হাউসটি বাংলাদেশের টপ ফ্যাশন হাউসের মধ্যে একটা। এই ব্যবসায় প্ল্যান করার সময় থেকেই সে পাশে পেয়েছে মিস লুবনাকে। তার ফ্যাশন হাউজের প্রথম ডিজাইনার তিনি ছিলেন। ধীরে ধীরে সেখানে আরও কয়েকশত ডিজাইনার যোগ হয়। মাহাদ জানে তার মা তার প্রতি অসন্তুষ্ট, কিন্তু সে নিজেকে আর বদলায়নি। এই শক্ত খোলস তাকে মনের দিক থেকে শক্ত থাকতে সহায়তা করে। সে জানে এক জীবনে সবাইকে সন্তুষ্ট রাখা সম্ভব না। তার মাঝে মাঝে জানতে মন চায় তার পিচ্ছিটা কেমন আছে। নিশ্চয়ই এত দিনে তাকে ভুলে গেছে। তার ভাই নিশ্চয়ই আদরের বোনকে ঠিক সামলে নিয়েছে। তবে সেদিন দৃশ্যকে তার ফ্যাশন হাউজে দেখে মাহাদ বেশ চমকে যায়। তার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে, কারণ এমনটা বহুবার হয়েছে। দৃশ্য তার কল্পনায় হাজারবার আসত। এসেই অভিমান নিয়ে তার বুকে কামড়ে বলত, তুমি ভীষণ খারাপ, আমাকে অনেক কষ্ট দিচ্ছ। দেখো কষ্টে আমার বুকটা জ্বলছে, তাই এখন তোমার বুক কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলব, তারপর বুঝবে বুকের ব্যথা কেমন হয়। কিন্তু যখন বুঝল এটা কল্পনা না বাস্তব, তখন তার হৃৎপিণ্ডটা যেন আবার অস্বাভাবিকভাবে চলতে থাকে। তার এত দিনের গড়া শক্ত খোলস যেন ভাঙতে শুরু করে। এই মেয়ে এক ঝলক তার সামনে এসে তাকে এলোমেলো করে দিয়েছে। তবুও মাহাদ নিজেকে সামলাতে চেষ্টা করে, দৃশ্যকে ইগনোর করার চেষ্টা করে।
কিন্তু তার বেহায়া চোখ দৃশ্যতেই আটকে যায়। তার আগের দৃশ্য আর এই দৃশ্যের মধ্যে সে অনেক পার্থক্য খুঁজে পায়। পিচ্ছিটা যে এখন অনেকটা বড় হয়ে গেছে। মাহাদের ইচ্ছে করছিল পিচ্ছিটাকে বুকে জড়িয়ে বলতে, দৃশপাখি, আমাকে কেন আবার এলোমেলো করে দিলে? আমাদের জন্য যে দূরত্বই শ্রেয়। তবে দৃশ্য ঢাকায় কেন আর তার অফিসে জবই কেন করছে সেটা বুঝতে পারেনি। কারণ দৃশ্যর বাবা যেই ধরনের মানুষ, তাতে দৃশ্যকে আর যাই হোক জব করার পারমিশন কখনোই দিবে না। আর দৃশ্যই বা কেন ওই বাড়িতে থাকছে? আশরাফ হোসেনের এতটুকু তো সামর্থ্য আছেই মেয়েকে ভালো একটা বাসায় রাখার। সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না। তাই তানিমকে বলে দৃশ্যর খবর নিতে। দৃশ্যকে মৃদুলের সাথে যতবার দেখেছে ততবার তার প্রচণ্ড রাগ হয়েছে। দৃশ্যর উপর ভীষণ রাগ হয়েছে। তার অবর্তমানে এই মেয়ের এত অধঃপতন হয়েছে। ফাহিমের উপর অনেক রাগ হচ্ছিল। বোনকে এইভাবে একা কেন ছেড়ে রেখেছে? সে তার বোনের কাছে গেলেই যত সমস্যা। আর এখন যে তার বোনের কত ছেলের সাথে চলাফেরা সেটা দেখে না। দৃশ্যর পাশে কাউকে সে কোনোদিনই সহ্য করতে পারেনি, আজ পারে না। তার মন চাই মৃদুল নামের ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মেরে বলতে, শালা আর মেয়ে পাস না? আমার বউয়ের দিকে তোর নজর? আজ তোর চোখ উপড়ে ফেলব। যেই হাতে আমার বউকে স্পর্শ করিস সেই হাত থেতলে ফেলব। আমার বউকে আজ পর্যন্ত আমি ভালো করে ছুঁয়ে দেখলাম না। আর তুই কোথা থেকে উড়ে এসেছিস? কিন্তু চাইলেই অনেক কিছু করা যায় না। তার সামান্য পাগলামিতে মিডিয়া দৃশ্যর পিছনে পড়ে যাবে। গতকালের পার্টিতে সে মৃদুলকে দৃশ্যর সাথে দেখে ভেতরে ভেতরে অস্থির হয়ে গেছিল, কিন্তু বাইরে থেকে কাউকে বুঝতে দেয়নি। প্রচণ্ড রেগে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার ফলে মনের সকল যন্ত্রণা, কষ্ট, ক্ষোভ দৃশ্যর উপর পড়ে। তবে সবটাই হয় অচেতন অবস্থায়। দৃশ্য চুপচাপ নাস্তা টেবিলে বসতেই খেয়াল করল দুজোড়া চোখ তাকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। দৃশ্যর কিছুটা অস্বস্তি হচ্ছে। সে সুপের বাতি নাড়াচাড়া করতে লাগল। সকল নীরবতা ভেঙে দৃশ্যই বলল, এইভাবে দেখার কি আছে? এমনভাবে তাকিয়ে আছো যেন কোনো বড় অপরাধ করে ফেলেছি। জিনিয়া চোখ গরম করে বলল, শালি তুই একটা খারাপ। এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছিলি। অন্যদিকে আমি কিনা বেস্ট ফ্রেন্ড জামাইয়ের উপরে ক্রাশ খেয়ে বসে আছি। আস্তাগফিরুল্লাহ। দৃশ্য দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে রাখল। মাহাদ হঠাৎ সকালে এসে এমন কাণ্ড করে বসবে সে তো ভাবতেই পারেনি। সে অপরাধী চোখে লতার দিকে তাকাল। লতা ভাবলেশহীনভাবে বলল, মাহাদ সাহেবের বিষয়টা আমাদের কাছে বলিসনি কেন? কি বলতাম আপু? বাংলাদেশ জনপ্রিয় মোস্ট এলিজেবল ব্যাচেলর রকস্টার আমার স্বামী। আদৌ এটা বিশ্বাসযোগ্য হতো? আমাদের বলতে পারতি? আমরা নিশ্চয়ই তোকে অবিশ্বাস করতাম না। বলনি, কারণ এই মানুষটিকে তোমার যতবার দেখতে ততবার আমার জন্য কষ্ট পেতে। বাসা থেকে বেরিয়েই রাস্তায় যার হাজারো পোস্টার ঝুলানো থাকে, প্রায়শই যার নাম ব্রেকিং নিউজে থাকে, সেই মানুষটাকে চাইলেই আমরা এড়িয়ে চলতে পারতাম না। আমি চাইনি তোমাদের সামনে অস্বস্তিতে পড়তে। তাছাড়া সব জানলে তোমরা মানুষটিকে তার যোগ্যতা দিয়ে বিচার করতে না। আমার কথা মনে করে হয়তো অপছন্দ করতে। শুধু শুধু তার ফ্যান ফলোয়িং কমিয়ে কি লাভ হতো? জিনিয়া মুখ গোমরা করে বলল, ইসস, তোর সামনেই তোর জামাইকে নিয়ে কত কিছু বলেছি। এখন আমার নিজেরই লজ্জা লাগছে। তোর লজ্জা পাওয়ার কিছু নেই। ওই মানুষটিকে নিয়ে হাজারো মেয়ে এমন স্বপ্নই দেখে, এটাই স্বাভাবিক। তাছাড়া ওই মানুষটির সাথে আমার কোনো সম্পর্ক নেই।
তাই লজ্জা পাওয়ার কিছুই নেই। লতা খেয়াল করল দৃশ্যর চোখ চিক চিক করছে। তাই ইশারায় জিনিয়াকে থামিয়ে দিল। এই মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে সে তো নিজের চোখেই দেখেছে। এই কঠিন দৃশ্য হতে মেয়েটাকে অনেক কষ্ট করতে হয়েছে। যখন প্রথম মেয়েটাকে দেখেছিল তখন তার মনে হয়েছিল একদম নরম মাটি, যাকে সামান্য কষ্ট ছুঁয়ে দিলেই নেতিয়ে পড়ত। কিন্তু আজকের দৃশ্য অনেক মজবুত। সময় আর পরিস্থিতি মেয়েটাকে পরিবর্তন হতে বাধ্য করেছে। দৃশ্য তার রুমের ছোট্ট বারান্দায় বসে আছে। এই বারান্দাটা ছোট হলেও তার খুব প্রিয়। এখানে সে নিজের পছন্দের সব গাছ লাগিয়েছে। বেশিরভাগ ফুল গাছ, বাকি কয়েকটা ঔষধি গাছ। এই বাগানের যেই ফুলের ঘ্রাণ সবচাইতে বেশি পাওয়া যায় তা হল বেলি ফুলের। অসম্ভব ভালো লাগে তার। বাড়িতেও ভাইয়া তার জন্য বেশ কয়েকটা বেলি ফুলের গাছ লাগিয়েছিল, ঠিক তার আর নাবিলার জানালা বরাবর। নিচ তলায় নাবি আর উপরের তলায় সে। সময়টা কত ভালো ছিল। তাদের বাড়ির বাগানে বেশ কয়েকটা ঔষধি গাছও ছিল। সেগুলো লাগিয়েছিল নাবিল ভাইয়া। তার মতে ঔষধের চাইতে এই গাছ বেশি উপকারী। তাদের বংশের সবচাইতে পড়ুয়া মানুষটিও ছিল নাবিল ভাইয়া। এই মানুষটা একজন ভালো ডক্টর হবে এটা নিয়ে দৃশ্য নিশ্চিত ছিল। বছর খানেক আগে তাকে দেখেছিল দৃশ্য। সেদিন জিনিয়াকে নিয়ে গেছিল ঢাকা মেডিকেলে। জিনিয়াকে ডক্টরের চেম্বারে ঢুকিয়ে এসে বসেছিল করিডোরে। হঠাৎ চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটির দিকে। চোখে চশমা আর গায়ে সাদা এপ্রন, গলায় ঝোলানো স্টেথোস্কোপ। দূর থেকেও মানুষটাকে চিনতে তার 1 মিনিটও লাগল না। নাবিল ভাইয়া। এই মানুষটাও তাকে কম ভালোবাসেনি। নাবিলা আর দৃশ্য যেন তার প্রাণ ছিল। লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ থেকে এসএসসির পর চলে আসে ঢাকায়। হোস্টেলে থেকে লেখাপড়া করেছে। নাবিল ভাইয়া মেডিকেলে চান্স পাওয়ার পর বাবা আর বড় চাচা পুরো এলাকায় মিষ্টি বিলিয়েছেন। ভীষণ এক্সাইটেড ছিলেন তারা। সেদিন অবশ্য ফাহিম ভাইয়ার মুখের অবস্থা দেখার মতো ছিল। কারণ বাবা সেদিন কত কথাই না শুনিয়েছে। নাবিল ভাইয়া থেকে কিছু শিখতে বলেছে। ফাহিম ভাইয়া কয়েকদিন বেশ চটেছিল। কথায় কথায় বাবা নাবিল ভাইয়ার প্রশংসা করত। ঠিক এই কারণেই ভাইয়া কখনোই নাবিল ভাইয়াকে পছন্দ করত না। দৃশ্য সেদিন ভাইয়ার সাথে দেখা না করেই মেডিকেল থেকে বেরিয়ে এসেছিল। এতদিন পর ভাইয়ের সাথে দেখা করতে কেমন অস্বস্তিবোধ হচ্ছিল। তাছাড়া সে চাইত না কেউ তার ঠিকানা জানুক। ভালোই তো আছে। সেই বন্দি জীবনে আর দৃশ্য ফিরে যেতে চায় না। আজ সারাটা দিন দৃশ্যর অলস কাটল। আজ অনেকদিন পর এমন অলস দিন কাটাল। না হলে এই কয়েকদিন এত বেশি ব্যস্ততায় কাটছিল যে নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না। জ্বরের কারণে আজ ছুটি নিয়েছে দৃশ্য। তাছাড়া তার ঘাড়ের কামড়ের দাগগুলো স্পষ্ট। এই অবস্থায় অফিসে যাওয়া অসম্ভব। বিকেলের দিকে দৃশ্য বই নিয়ে বসল। কাজের চাপ এত বেশি ছিল যে দিন শেষে শরীরের বিন্দুমাত্র এনার্জি থাকত না। আজ অনেকদিন পর বইয়ের সাথে সাক্ষাৎ হল। কাল একবার কলেজে যাবে বলে ভেবেছে। অনেক নোটস জমা হয়ে আছে, সেগুলো কালেক্ট করতে হবে। সোমা ছিল বলে রক্ষা। এই পড়ুয়া মেয়েটার সাথে তার কেমন করে যেন ভাব হয়ে গেছে। মেয়েটা তাকে সব নোটস জোগাড় করে দেয়। না হলে এইভাবে ক্লাস ফাঁকি দিয়ে পাশ করা দৃশ্যর পক্ষে সম্ভব ছিল না। সে চাইলেই ক্লাস অ্যাটেন্ড করতে পারে না। কারণ জব না করলে ভার্সিটির ফিস দিবে কি করে? সে তো আর এখন বাবার হোটেলে খায় না। কাজ না করলে যে না খেয়ে থাকতে হবে। জিনিয়া আর লতা আপু না থাকলে তার কি হতো ভাবতেই গা শিউরে উঠে। পড়ায় কিছুতেই মনোযোগ বসাতে পারছে না দৃশ্য।
সকালের কথা মনে পড়লেই গা শিউরে উঠে। হঠাৎ মাহাদের এমন পাগলামির মানে বুঝতে পারে না দৃশ্য। এখনো বাজছে সেই কথাটা, ভালোবাসি বউ। দৃশ্য তখন অবাক হয়ে তাকিয়ে রইল মাহাদের দিকে। এক মুহূর্তের জন্য দৃশ্যর মনে হল তার সামনে সেই আগের মাহাদ দাঁড়িয়ে আছে, তার সেই উন্মাদ প্রেমিক, যে ভীষণ যত্নে ভালোবাসতে জানে। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে মাহাদের কাছ থেকে দূরে সরে বলেছিল, স্যার, আপনি এখানে কেন এসেছেন? প্লিজ এখনই চলে যান, কেউ দেখলে সমস্যা হবে। মিডিয়াতে জানাজানি হলে কেলেঙ্কারি বেঁধে যাবে। তাছাড়া আমার সাথে আরও দুটো মেয়ে থাকে এখানে, আমার জন্য তাদের কোনো সমস্যা হোক চাই না। আই ডোন্ট কেয়ার। শুধু এইটুকু জানি আমার করা অন্যায়ের পাল্লা আরও ভারী করে ফেলেছি, যার কোনো ক্ষমা নেই। দৃশ্য কি বলবে বুঝতে পারছে না। গত রাতে অমন একটা কাণ্ড ঘটিয়ে আজ আবার এসবের মানে কি? দৃশ্য খেয়াল করল মাহাদের ডান হাতে ব্যান্ডেজ। গত রাতেও তো ছিল না। দৃশ্য গম্ভীর হয়ে বল, কেন এসেছেন? প্লিজ চলে যান। মাহাদ অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে বলল, আমাকে অনেক ঘৃণা করো তাই না? দৃশ্য বার কয়ের ঢোক গেল। নিজেকে কেমন এলোমেলো লাগছে। সে তো এই পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রেখেছিল। তাহলে কি সব ভেস্তে গেল? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সে শক্ত কণ্ঠে বলল, আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে ঘৃণা করব। আমি আপনার বিশাল বড় অফিসের অতি ক্ষুদ্রতম সদস্য। তাছাড়া আমি মিস লুবনার আন্ডারে কাজ করি। আপনি তার বশ। সেই সুবাদে আমারও। আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই? আছে তো। আপনি বশ আর আমি এমপ্লয়ি। আর আপনি নিশ্চয়ই সকল এমপ্লয়িদের অসুস্থতায় বাসায় যেয়ে খবর নিতে যান না। তাই আমার ক্ষেত্রে এত দয়া দেখিয়ে লজ্জা দিবেন না। মিডিয়া জানতে পারলে বিভ্রান্তি ছড়াবে। অফিসিয়াল কোনো কথা থাকলে কাল অফিসে যাবার পর বলবেন। তাছাড়া আমাদের মধ্যে পার্সোনাল কথা থাকতে পারে না। তাই এখন আপনি আসতে পারেন। দৃশ্যর সেই কঠিন রূপ দেখে হয়তো মাহাদ অনেক চমকে গেছে। তাই তো আর কোনো কথা না বলে চলে গেছে। দৃশ্য একটা দীর্ঘশ্বাস ফেলল। তার জীবনটা এমন এলোমেলো কেন হয়ে গেল? আর 10টা মেয়ের মতো সে কেন তার ভালোবাসার মানুষটির সাথে ঘর বাঁধতে পারল না? আজ মাহাদকে দেখে তারও জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছিল। হাজারো অভিযোগ করতে মন চাইছিল, কিন্তু চাইলেই কি সব পারা যায়? অতীতের দিনগুলি আজও মনে পড়ে। জীবনের সবচাইতে বড় ধাক্কাটা তো সে সেদিন খেয়েছিল, যেদিন তার ভালোবাসার মানুষটি তাকে জীবন থেকে ছুঁড়ে ফেলেছিল। আর সে ধাক্কাটা জলোচ্ছ্বাসের রূপ নিয়েছিল মাহাদের ঢাকায় চলে আসাতে। মাহাদ ঢাকায় চলে আসার পর দৃশ্য ভীষণভাবে ভেঙে পড়েছিল। তার বেহায়া মন কিছুতেই এই সব কিছু মানতে পারছিল না। মাহাদের সাথে একটা বার যোগাযোগের জন্য অস্থির হয়ে পড়েছিল। লাবিবা আপুকে রিকোয়েস্ট করে মাহাদের ঢাকার ফ্ল্যাটে খবর নিতে বলেছিল। লাবিবা জানিয়েছিল মাহাদের সেই ফ্ল্যাটে কেউ থাকে না, হয়তো তারা অন্য কোথাও উঠেছে। দৃশ্য শেষ ভরসাটুকুও হারাল। মানুষটাকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসছিল। নিজের রুমে সারাক্ষণ পড়ে থাকত, কারোর সাথে কথা বলত না, এমনকি কলেজে যাওয়া বন্ধ করে দিল। নাবিলা এসে অনেক বুঝাত, কিন্তু দৃশ্য ছিল নীরব। এই পৃথিবীর সবকিছুই তখন তার জন্য অর্থহীন। মানসিকভাবে ভেঙে পড়ল সে। সেই সময় মানসিক যন্ত্রণা থেকে বাজে একটা কাজ করে বসল। হাত কেটে সুইসাইড করার চেষ্টা করল, কিন্তু ফাহিম সঠিক সময়ে হসপিটালে নিয়ে গেল। প্রায় 2 দিন দৃশ্য হসপিটালে অজ্ঞাত অবস্থায় ছিল।
যখন তার জ্ঞান ফিরল তখন ফাহিম তার হাত ধরে অনেক কেঁদেছিল। হয়তো অপরাধ বোধ তাকে কষ্ট দিচ্ছিল, নাকি দৃশ্যর নীরবতা। দৃশ্য ফাহিমের সাথে কোনো কথা বলত না। ভাইয়ের প্রতি তার পাহাড় সমান অভিমান জমা ছিল। যেই মানুষটি কাছে সে সবচাইতে বেশি সাপোর্ট আশা করেছিল, সেই মানুষটাই তাকে ভীষণভাবে নিরাশ করেছে। ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে পাওয়া কষ্টগুলো তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। দৃশ্যর এমন কাজে আশরাফ হুসাইন প্রচণ্ড ক্ষেপে গেছিলেন। তিনি তখন একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। দৃশ্যর বিয়ে দিবেন। এই মেয়েকে আর কিছুতেই বাড়িতে রাখবে না। তাদের এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করলেন। নির্বাচনের সময় এই বন্ধুই তাকে আর্থিকভাবে অনেক হেল্প করেছিল। তার বিনিময়ে চেয়েছিল দৃশ্যকে তাদের বাড়ির বউ করতে। আসলে তার ছেলেই দৃশ্যকে ভীষণ পছন্দ করত। এই কথা বাবাকে জানিয়েছিল। তাই এই সুযোগে তিনি প্রস্তাব দিয়ে বসলেন। দৃশ্য তখন সবে মাত্র এসএসসি দিবে। তাই তারা ঠিক করে দৃশ্যর এইচএসসির পর বিয়ে হবে। এই কথা আশরাফ হুসাইন আর তার বড় ভাই আনোয়ার হুসাইন ছাড়া কেউ জানত না। দৃশ্যর পরীক্ষার পর সবাইকে জানাত। দৃশ্যর এই ঝামেলার পর আশরাফ হুসাইন অনেকটা ভয় ছিলেন, বিয়েটা যদি ভেঙে যায়। কিন্তু তারা দৃশ্যর পালানোর খবর জানার পরও বিয়েতে রাজি থাকে। তার একটাই কারণ, ছেলে যে কোনো মূল্যে দৃশ্যকে বিয়ে করতে চায়। আশরাফ হুসাইন দৃশ্যর বিয়ে হয়ে যাওয়ার কথাটা গোপন রাখলেন। স্বামীর এমন কথা শুনে আনিকা কবির অস্থির হয়ে বলেছিলেন, এমন পাপ কাজ কি করে করতে পারেন? মেয়ে বিবাহিত জেনে অন্য জায়গায় কেমনে বিয়ে দিবেন? এই ঘোর পাপ আল্লাহ সইবে না। ওই বিয়ে আমি মানি না। ওইটা কোনো বিয়েই না। তাই ফাও প্যাচাল পাইরো না। মেয়ে যেই কলঙ্ক লাগিয়েছে আমি সেটাই মোচন করার চেষ্টা করছি। আমার মান সম্মান কিছুই রাখে নাই তোমার মেয়ে। ওই পরিবার এত কিছুর পর তোমার মেয়েকে নিতে রাজি হয়েছে, এটাও বেশি। আনিকা কবিরের কোনো কথাই শোনেনি তিনি। বাবার এমন ডিসিশনে দৃশ্য অবাক হয়ে গেছিল। সে বিবাহিত জেনেও বাবা এমন কাজ কি করে করতে পারল? এমন জঘন্য ডিসিশন কি করে নিল? নিজেকে তখন দৃশ্যর নর্দমার কীট মনে হচ্ছিল। এই জঘন্য মানুষটার রক্ত তার শরীরে বইছে। দৃশ্যর বিয়ের বিষয়টা জেনে ফাহিম বেশ চটে গেছিল। দিন দিন বাবার কাজে সে হতাশ হয়ে পড়েছিল। ফাহিম প্রতিবাদ জানালে আশরাফ হুসাইন হুঙ্কার দিয়ে উঠেন। যে কোনো মূল্যে দৃশ্যর বিয়ে দিলেন বলে জানালেন। অনেক প্রতিবাদ করেও বাবাকে দমানো গেল না। বোনের অবস্থা দেখে তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। সে বাবাকে অনেক রিকোয়েস্ট করে বিয়ের ডেট দৃশ্যর পরীক্ষার পর রাখতে বলল। কারণ আর 3 মাস পরই দৃশ্যর এইচএসসি পরীক্ষা। আশরাফ হুসাইন সব ভেবে ফাহিমের কথা মেনে নিল। মাহাদ রাজশাহী না থাকায় তিনি কিছুটা নিশ্চিন্ত ছিলেন। তাছাড়া সেদিন মাহাদের ব্যবহারে বুঝতে পেরেছিলেন সে আর দৃশ্যর জীবনে আসবে না। নাবিলা, মৌ আর সায়মা জোড়াজুড়িতে দৃশ্য কলেজে যাওয়া শুরু করে। কারণ পরীক্ষার মাত্র 3 মাস বাকি। দৃশ্য আর লেখাপড়া করবে না বলে জানিয়েছিল, কিন্তু নার্গিস তাকে অনেক বুঝিয়ে রাজি করালো পরীক্ষার জন্য। পরীক্ষা কেন দিবি না? পরীক্ষা দিয়ে কি হবে আপু? আমি তো এখন মৃত লাশ। বিবাহিত হয়েও নাকি আমার আবার বিয়ে করতে হবে? এর চাইতে বাবা আমাকে মেরে ফেলুক না। এইভাবে তিলে তিলে কেন মরছে? জানো আপু, আমি বিয়ে করব না বলে বাবা আমাকে প্রচুর মেরেছে। এটা অবধি ঠিক ছিল, কিন্তু মাকে কেন মারল? আমাকে হুমকি দিয়েছে বিয়ে না করলে মাকে জানে মেরে ফেলবে। আমি জানি বাবা এমন জঘন্য কাজটা ঠিক করে ফেলতে পারবে। কাঁদিস না বোন। দৃশ্য ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল।
আমাকে একটু বিষ এনে দাও না আপু। একেবারে মরে যাই। আমি আর সইতে পারছি না। মাহাদ আমাকে কেন ছেড়ে চলে গেল আপু? আমার কি দোষ ছিল? আমি তো তাকে সবটা দিয়ে ধরে রাখার চেষ্টা করেছি। সব সহ্য করেও তার হাত ছাড়িনি। সে কেন ছাড়ল? নার্গিসের চোখেও অশ্রু হানা দিল। সে বুঝতে পারছে দৃশ্যর কষ্ট। সে নিজেই এই কষ্ট বয়ে বেড়াচ্ছে। ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারো সাথে সংসার করা যে কতটা যন্ত্রণার সেটা সে বুঝতে পারছে। অথচ দিন শেষে ভালোবাসার মানুষটির কাছে সে ছলনাময়ী। দৃশ্য, লেখাপড়া ছাড়িস না। আজ যদি আমি লেখাপড়া শেষ করতে পারতাম তাহলে এই বিষাক্ত সংসার থেকে বেরিয়ে আসতাম। একটা জব করে নিজের পায়ে দাঁড়াতে পারতাম। তুই সেই সুযোগ হারাস না। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়া। করো প্রয়োজন যাতে না পড়ে। দৃশ্য অনেক ভাবল নার্গিসের কথা। তাছাড়া কিছুটা সময় এই বাড়ি থেকে দূরে থাকতে পারবে বলে দৃশ্য কলেজে যেতে রাজি হয়ে যায়। কিন্তু সেই সময় সে মানসিকভাবে ছিল বিপর্যস্ত। নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছিল। মাহাদকে বলতে ইচ্ছে করছিল, এ কোনো জাহান্নামে আমাকে ফেলে গেলে আমি আজ বেঁচে থেকেও মৃত। আশরাফ হুসাইন তখন দৃশ্যর পেছনে লোক লাগিয়ে দিলেন। দৃশ্য যাতে আবার উল্টা পাল্টা কিছু করতে না পারে। প্রচণ্ড মানসিক চাপ আর অস্থিরতায় দৃশ্য পরীক্ষা দিল। দৃশ্যর পরীক্ষা শেষ হতেই আশরাফ হুসাইন বিয়ের তোড়জোড় শুরু করে দিলেন। ফাহিম কি করে এই বিয়ে আটকাবে ভেবে পাচ্ছিল না। বাবার এই অন্যায় কাজকে সে কি করে বাধা দিবে ভেবে পাচ্ছে না। বাবা যে কারো কথাই শুনতে রাজি না। দৃশ্য তার সাথে কোনো কথাও বলে না। তার দিকে কেমন ঘৃণার দৃষ্টি ছুড়ে দেয়। সেই দৃষ্টি ফাহিমের হৃদয় যন্ত্রণা দেয়। বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে দৃশ্য তত অস্থির হয়ে পড়ে। কাল হলুদ। দৃশ্য ঠিক করে নিজেকে শেষ করে দিবে। এই বিয়ে কিছুতেই করবে না। স্বামী জীবিত থাকা অবস্থায় বা ডিভোর্স ছাড়া অন্য কাউকে বিয়ে করার কোনো বিধান ইসলামে নেই। মাহাদ তো তাকে ডিভোর্স দেয়নি। তাহলে বাবা কি বুঝে এমন কাজ করছে? আল্লাহর ভয়ও কি নেই তার? কিন্তু সে কিছুতেই এই পাপ কাজে সায় দিবে না। নিজেকে শেষ করে দিবে। তার এই পরিকল্পনা নাবিলা বুঝতে পারে। তাই দৃশ্যকে বাসা থেকে পালানোর পরিকল্পনা দেয়। অনেক চিন্তা করে দৃশ্য ঠিক করে সে ঢাকা পালিয়ে যাবে। কিন্তু কথা হলো ঢাকায় ছোট মামা ছাড়া আর কেউ পরিচিত নেই। আর ছোট মামার কাছে গেলে একদিনেই বাবা ধরে ফেলবে। অনেক চিন্তা করে তার মনে পড়ল ফেসবুকের এক ফ্রেন্ডের কথা। তার সাথে দৃশ্যর ভীষণ ভালো সম্পর্ক। আর তার কথা বাসার কেই জানে না। তার সেই ফ্রেন্ড একটা হোস্টেলে থাকত। একবার তাকে অ্যাড্রেসটা বলেছিল। দৃশ্য প্ল্যান করল সেখানে যাবে। তার মাধ্যমে কোথাও থাকার একটা ব্যবস্থা করে ফেলবে। কিন্তু দৃশ্য তার সাথে কোনো যোগাযোগ করল না। একটা কাগজে তার ফোন নম্বর লিখে নিল। কারণ দৃশ্য জানে তার বাবার হাত কত দূর। কোনোভাবে তার আইডি হ্যাক করে যদি কনভারসেশন থেকে বুঝে যায় দৃশ্য কোথায় আছে। তাই দৃশ্য তাকে কোনো মেসেজ দিল না। দৃশ্য দ্রুত ব্যাগ গুছিয়ে নিল। সে কয়েক সেট জমা, নিজের জমানো কিছু টাকা, মাহাদের দেওয়া হীরের দুল আর সেই গোলাপি বিয়ের শাড়িটা নিল। হাতে চোখ বুলিয়ে দেখল অনামিকা আঙ্গুলের হীরের আংটিটা কেমন জল জল করছে। এই আংটিটা মাহাদ বিয়ের দিন মালা ববলের পর পরিয়ে দিয়েছিল। তারপর তার হাতে বেশ কয়বার চুমু খেয়েছিল। দৃশ্যর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জীবনটা আজ ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। আজ সব আপন মানুষগুলোকে ছেড়ে যেতে হচ্ছে অনিশ্চিত জীবনের দিকে। সবাই ঘুমিয়ে পড়তেই দৃশ্য ধীরে ধীরে বেরিয়ে পড়ল রুম থেকে। সিঁড়ির কাছে আসতেই কেউ তার হাত টেনে ধরল।
ভয় দৃশ্যর বুকটা ধুক ধুক করতে শুরু করল। হাত পা রীতিমত কাঁপছে তার। ভয় ভয় পেছনে ফিরে চমকে গেল। চলবে।